হাসিনা পালিয়ে বাঁচলেন, ধ্বংস করলেন তার পিতাকে। এখন বিস্তারিত। সরকার ছাত্রদের আন্দোলন দমন করার জন্য যে কৌশলটা নিয়েছিল সেটি একেবারেই নির্বোধ শাসকদের কৌশল। শেখ হাসিনার ক্ষমতায় থাকাটা অনেকটাই নির্ভর করত পুলিশ বাহিনীর ওপরে, কিন্তু সেই রক্ষাবহুটা এক পর্যায়ে ভেঙে পড়ল, কারণ তরুণেরা এগিয়ে আসছিল, গুলির সামনে বুক পেতে দিচ্ছিল। তখন শেখ হাসিনা সেনাবাহিনী ডাকলেন। সেনাবাহিনী সিদ্ধান্ত নিল তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। তাতে করে শেখ হাসিনার স্বপ্নের সৌধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেভাবে হলো, সেটি শেখ হাসিনা, আওয়ামী সরকার ও তার মোসাহেবদের চাপিয়ে ধাবিত হলো শেখ মুজিবের ওপরে। শেখ মুজিব এই দেশের মানুষকে ধীরে ধীরে স্বাধীনতার জন্য প্রস্তুত করছিলেন। ধানমন্ডি ৩২ নম্বরে তার বাড়িটি, যেটি একটি জাদুঘর হয়েছিল, সেটা ধ্বংসস্তূপে পরিণত করা হলো। গত ১৫ বছর আমরা দেখেছি ১৫ আগস্ট এলেই ভোর থেকে ধানমন্ডি ৩২-এর রাস্তা আটকে দেওয়া হতো, কারণ প্রধানমন্ত্রী আসবেন, বঙ্গবন্ধুর মুরালে তিনি ফুল দেবেন। তার শ্রদ্ধা নিবেদন শেষে সেখানটা উন্মুক্ত করে দেওয়া হতো। সব সরকারি কর্মচারীকে সেখানে ব্যানার নিয়ে আসতে বাধ্য করা হতো। নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসতেন টাকার বিনিময়ে। শোক প্রকাশে জনগণের অংশগ্রহণ ছিল না। এবারের ১৫ই আগস্টে দেখলাম সেই একই ধরনের লোকেরা লাঠিসোঁটা, বাঁশ, চেলা, কাঠ নিয়ে রাস্তা দখল করে লোকজনকে মারধর করছে। শেখ হাসিনার প্রতি যেই ক্ষোভ, রাগ, অসন্তোষ এবং ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জন্য তার যে নানা কলা কৌশল, তার খেসারত দিতে হলো মৃত শেখ মুজিবকে। শেখ হাসিনা তো পালিয়ে বাঁচলেন, কিন্তু ধ্বংস করলেন তার পিতা শেখ মুজিবকে। এই দেশে প্রতিবাদের ভাষা হলো গাড়ি ভাঙা, প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া, প্রতিপক্ষকে পেটানো। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়ার বিষয়টি একই কাতারে ফেলা যাবে কিনা, সেই প্রশ্ন আজ হোক, কাল হোক, উঠবে।